৭১ সালে যুদ্ধে বিজয় অর্জন করবার পর বাংলাদেশ এই প্রথম যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। আমরা রাখাইনে হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়ার জন্য এক ধরনের নীতিগত বা সম্মত সিদ্ধান্তে উপনীত হয়েছে। জাতিসংঘের এই প্রেসক্রিপশনের পেছনে ক্রীড়া নকরা আসলে কারা? যদি ভিন্ন বিকল্প মানবিক করিডোরের সুযোগ থাকে তাহলে কেন শুধু বাংলাদেশ? দে মে লঞ্চ সাম সর্টস অফ অ্যাটাক, সেটা এয়ার অ্যাটাক হতে পারে। তাহলে আমাদেরকে এটা কে তখন রিপালস করবে, এনকাউন্টার করবে কে? এসব ক্লজ নিশ্চয়ই এই প্যাসেজ দেওয়ার যে শর্তগুলি আছে তার মধ্যে থাকবে বলে আমি মনে করি। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। হঠাৎ করে এই স্বাধীনতার পর সম্ভবত ৭১ সালে যুদ্ধে বিজয় অর্জন করবার পর বাংলাদেশ এই প্রথম যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। আপনি যদি একটু বিশ্লেষণ করেন এই যুদ্ধের পরিস্থিতি কতটা প্রাসঙ্গিক? ধন্যবাদ। আসলে যুদ্ধ পরিস্থিতি আপনাকে এটা বলা যাবে না যুদ্ধ পরিস্থিতি, কারণ গত সপ্তাহ ৩ বা ৪ থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোতে একটা কথা খুব জোরসোরে প্রচার চলছিল, সেটা হচ্ছে রাখাইনে বাংলাদেশ থেকে একটা মানবিক করিডোর দেওয়া। সেটা জাতিসংঘের জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ভ্রমণ করার পরপর থেকেই এই কথাটা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছিল। বাট এটা সরকার এর থেকে তার কোনো অবস্থান ব্যাখ্যা বা তাদের কি এটা আসলে সত্য না মিথ্যা, না এটা আদৌ কোনো কিছু নয়, এই ধরনের কোনো ব্যাখ্যা বিবৃতি সরকার দেয় নাই। হঠাৎ করে গত রবিবার সম্ভবত, ইয়েস, এই যে আরেক রোববার, কালকে রোববার আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উনি বললেন যে আমরা রাখাইনে একটা করিডোর হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়ার জন্য এক ধরনের আপনার নীতিগত বা সম্মত সিদ্ধান্তে উপনীত হয়েছে। তো সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন যে সম্মত সিদ্ধান্তগুলি কি, উনি বললেন যে না, আরো কিছু আমাদের শর্ত আছে, সেগুলি পূরণ হলেই এটা চালু হবে। শর্তের কথা আর উনি বললেন না, যেহেতু এটা চলমান আলোচনার মধ্যে আছে বললেন। এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলো। তখন আমরাও বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে কথাবার্তা বললাম, লোকজন বলল, একদম চারিদিক থেকে এটার উপর আলোচনা শুরু হলো। তখন আপনার আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব জনাব শফিকুল আলম, উনি একটা বিবৃতি দিয়ে সেটার উপর একবারেই জল ঢেলে দিলেন আলোচনার উপরে। উনি বললেন যে এই ধরনের কোনো আলোচনা হয় নাই, তবে আমরা জাতিসংঘকে আমাদের উইলিংনেসটা জানিয়ে রেখেছি। এই কথার পরে আর তো তেমন খুব বেশি না, তবে এটা ঠিক যে আপনার এটা আলোচনা নিশ্চয়ই হয়েছে। না, তৌহিদ হোসেনের মতো একজন ধরেন যিনি প্রফেশনালি ওয়াজ ইন দ্য ডিপ্লোম্যাটিক সার্ভিস এবং একজন উপদেষ্টা, উনি নিশ্চয়ই মেপে শেপে বা কথা বলেছেন। আমরা সেটা ধরে নিয়েই এই আলোচনাটা আমরা আগাচ্ছি। বা পররাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এই যে নীতিগত সিদ্ধান্তের বিষয়টি দায়িত্বশীল পররাষ্ট্র উপদেষ্টা বললেন, তো আমাদের হঠাৎ করে এই মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের পরিস্থিতি কেন তৈরি হলো? সংকটটি তো মিয়ানমার এবং আরাকানের, তো অংশীজনদের সাথে যে মতামতের বিষয়গুলো আছে, এখানে আরাকান আর্মির ব্যাপার রয়েছে, মিয়ানমার রয়েছে, বাংলাদেশ রয়েছে, পার্শ্ববর্তী দেশগুলোর বিষয় রয়েছে, জাতিসংঘ রয়েছে যে প্রস্তাবকারী সংস্থাটি। তো এই প্রত্যেকটি পক্ষের সাথে কি বৈঠক হয়েছে বাংলাদেশের? ধন্যবাদ। এটাই আসলে মূল কথা আমাদের দেশের সাধারণ মানুষেরও বা সবারই যারা এই ব্যাপারে যারা কনসার্ন তাদেরও। কারণ হচ্ছে কি, মিয়ানমারে তো আজকে এই সমস্যা আজকের না, কিন্তু যেমন আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার সিটুয়ের উপকণ্ঠে যেটা আকিয়াবের উপকণ্ঠে 2 থেকে 2.5 লক্ষ লোক সেই 2012 থেকেই এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পে আছে। এটা জাতিসংঘের আপনার এককালীন মহাসচিব কফি আনান কমিশন রিপোর্ট যেটা করেছে মিয়ানমারের
বিশেষ করে রাখাইনের উপরে, সেখানে তখনও পর্যন্ত এই রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হয় নাই বাংলাদেশে। বাট ওই রোহিঙ্গাদেরকে নিয়ে, আইডিপি রোহিঙ্গাদেরকে নিয়ে উনি বলেছিলেন এই লোকগুলোকে সসম্মানে তাদের বাড়িঘরে ফেরত যেতে দেওয়া হোক, এটা রিজলভ করতে বলা হয়েছিল, সুপারিশ করা হয়েছিল। তারপরে আরো একটা জিনিস আছে, সেটার উপর ভিত্তি করে তাদের এই যে মানুষগুলোর দুঃখ বেদনা যাতনা বঞ্চনা সবকিছুর উপর ভিত্তি করে ডক্টর আজিম ইব্রাহিম, আমেরিকান খুব রিনাউন একজন প্রফেসর, আজিম ইব্রাহিম একটা বই লিখেছেন, দ্য হিডেন জেনোসাইড ইনসাইড মিয়ানমার। তো সেখানে সেই সব লোকজনের জন্য জাতিসংঘ কিন্তু কোনো ধরনের খাদ্য পরিবহনে বা তাদের ওষুধ দেওয়ার জন্য এই মানবিক করিডোর কিন্তু বাংলাদেশ থেকে চায় নাই। এখন হঠাৎ করে আরাকান আর্মি যখন সেখানে পুরো প্রভাবে নিয়ে গেল অঞ্চলটা, অর্থাৎ উত্তর আরাকান যেখানে রোহিঙ্গাদের বসবাস, এখন জাতিসংঘ সেখানে আপনার মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, যে সম্মত সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, সেটা জাতিসংঘের অনুরোধে। এখন জাতিসংঘের হঠাৎ করে এখন এমন কি গরজ পড়লো এখানে যে এখন মানবিক সাহায্যের প্রয়োজন হয়েছে। 2012 থেকে যে মানুষগুলো কনসেন্ট্রেশন ক্যাম্পে আছে তাদের জন্য মানবিক সহায়তা তেমন ভাবে চাওয়া হয় না। তবে এখানে একটা ফাঁক আছে, জাতিসংঘ যেটা রেখেছে, গত মাস 6 আগে জাতিসংঘ একটা রিপোর্টে বলেছিল যে রাখাইন স্টেটে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কারণ ক্রমাগত যুদ্ধের কারণে সেখানে প্রোডাকশন যেটা অর্থাৎ উৎপাদন ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে, সেখানের মানুষের জন্য খাদ্য অভাব দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, এই কথাটা বলে রেখেছিল। বাট এখন এসে যে বাংলাদেশ থেকে সেটাকে এই যে মানবিক হিউম্যানিটেরিয়ান করিডোরের জন্য বলা হচ্ছে, এবং বাংলাদেশ সরকার সেটা আলাপ আলোচনা বা রাজনৈতিক কোনো দলের সাথে আলোচনা বা সাধারণ মানুষের সাথে আলোচনা বা দেশবাসীকে অবগত না করে একটা সম্মত সিদ্ধান্তে পৌঁছানোর কথা প্রকাশ করেছে। এখন কথা হচ্ছে, যদি মানবিক করিডোরের প্রয়োজন হয় বাংলাদেশ থেকে না হয়ে অল্টারনেটিভ তো আছে সেখানে। অল্টারনেটিভ হচ্ছে আপনার বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর কিন্তু পুরো উন্মুক্ত। আপনি আরাকানের পুরো বেল ধরে এদিকে নারকেল বাড়িয়া থেকে শুরু করে আমাদের সেন্ট মার্টিনের অপোজিট থেকে শুরু করে একদম আকিয়া অর্থাৎ সিটুয়ে পোর্ট পর্যন্ত এটা অবারিত, এখানে সাগর পথ। সেখানে ল্যান্ডিং স্ট্রিপ করে বা ল্যান্ডিং বা পোর্ট বা ল্যান্ডিং প্লেস করে সেখানে কিন্তু যত খুশি সেখানে সাহায্য সহযোগিতা জাতিসংঘ নিয়ে পৌঁছাতে পারে। এখন সেটা না করে বাংলাদেশকে এটার মধ্যে টানার এই যুক্তিটা, এই রহস্যটা এখনো পর্যন্ত এটা উন্মোচিত নয় বা ব্যাখ্যাও করা হয় নাই। কারণ এখানে আপনি হয়তো প্রশ্ন করবেন পরে, রাখাইন স্টেটের আপনি কি শেষ করতে চাচ্ছিলেন কিছু? না বলেন, আমি বলবো। রাখাইন সীমান্তে যেই জায়গাটিতে আসলে বঙ্গোপসাগরের লাগোয়া, একই সাথে তো বঙ্গোপসাগর বাংলাদেশ অংশও আছে, রাখাইনের অংশও আছে। তো আপনি যেটি বলছেন যে রাখাইনের অংশে বঙ্গোপসাগর দিয়ে কেন নয়, তো সেদিকে তো স্থলভূমি নেই, আসলে বাংলাদেশের জায়গা থেকে স্থলভূমি রয়েছে। তো ত্রাণ সামগ্রী নিতে গেলে তো স্থলভূমির প্রয়োজন। পুরাপুরি না, আমি একটু কারেকশন দেই আপনাকে। আমি যে কথাগুলি বললাম এখানে আপনার এই যে আলিতাঞ্জ থেকে শুরু করে মংডো থেকে পুরাটাই স্থলভূমি, বঙ্গোপসাগরের লাগোয়া। এটা হচ্ছে একদম রাখাইন পর্যন্ত, মানে সিটুয়ে পর্যন্ত, সিটুয়ে বন্দর পর্যন্ত, যেখান থেকে ভারত এখন কলকাতার থেকে যে কালাদান অর্থাৎ আকিয়া বন্দর হয়ে আপনার কালাদান হয়ে উপরের দিকে যাচ্ছে তো লিঙ্কা, সেটা পুরাতই ভূমি বেষ্টিত। এখানে বঙ্গোপসাগরের সাথেই তাদের অ্যাডজেসেন্ট শত মাইল, এখানে এটা শয়ে মাইল ভূমি থাকবে না কেন? বাংলাদেশের দিকে যেমন ভূমি আছে অল্প, বাট ওদিকে তো একদম পুরা অবারিত তাদের জন্য ভূমি। যেটা আমি যেগুলি জায়গার কথা বলছি, এই যে আলিতাঞ্জ থেকে শুরু করে নারিকেল বাড়ির অপোজিট থেকে সেন্ট মার্টিনের অপোজিট থেকে শুরু করে পূর্ব সীমান্ত থেকে শুরু করে একদম আপনার সিটুয়ে পর্যন্ত রাখাইনের রাজধানী, সেখান পর্যন্ত অবারিত সাগর। অথবা সাগর পথে গিয়ে আপনার আকিয়া বন্দরে তো সবকিছু মালামাল খালাস করা কোনো বিষয় না, আকিয়া বন্দরে
আকিয়েভ থেকে কালাদান হয়ে উপরের দিকে আসলে লেমরু নদী ধরে এখানে ক্রিস ক্রস নদী পথে এটা কার্গো শিপ দিয়ে একেবারে বাড়িতে বাড়িতে খাদ্যশস্য বা সাহায্য সহযোগিতা পৌঁছানো যাবে। কিন্তু এখন এটা হচ্ছে অল্টারনেটিভ একটা প্রস্তাব, আলোচনা আসলে হয়তো আসতে পারে আমি আমাদের দিক আপনাকে থেকে। একটু থামাচ্ছি, আমি থামিয়ে একদম ম্যাপে চলে যাই। আমি আপনাকে এখন এখানে দেখাই যে এই যে বাংলাদেশের সীমান্ত, এরপর থেকে এটা হচ্ছে সিট আরাকান, এটা পুরা এই যে আমি আমার এটা দেখতে, আপনি কি দেখতে পাচ্ছেন? জি এই যে আপনার এখানে হচ্ছে এটা হচ্ছে টেকনাফের এখান থেকে নিচের দিকে চলে আসলে জি এটা পুরা অবারিত, এই যে আরাকান, এটা পুরা আরাকান, এখানে পুরো ওপেন স্পেস এগুলি, জি এই যে এইগুলি পুরা এই জিনিসটা এই যে এখানে দেখেন আপনি, একদম পুরো বে অফ বেঙ্গলের এই অংশটা। এই যে এখানে এখানে এসে বাংলাদেশ শেষ। আর একটু নিচে নামান, একটু জি নিচের দিকে নামান, এই যে এই যে এখানে এখানে বাংলাদেশ শেষ, এই যে এর পরে আপনি নিচের দিকে এখন দেখেন এটা পুরো ওপেন, এগুলি সব এই যে এই পুরো অংশটাই আপনার মিয়ানমারের আরাকান, তাই তো? একদম পুরা এটা ভূমি বেষ্টিত, এবং এখানে সেই সিটওয়ে, এদিকে সেই সিটওয়ে এখানে চলে আসছে। তাহলে এখানে এই যে বন্দরগুলো, এবং আরো মজা কি জানেন, এখান দিয়ে আসলে আপনি তখন এই যে মিয়ানমারের এসে এক জায়গায় এই যে ডিপ সি পোর্ট আপনার না, এখন প্রশ্ন হচ্ছে যে এই অংশটা আসলে কার দখলে? এটা কি পুরোটাই আরাকান আর্মির দখলে? এখন এইটা যদি পুরোটাই শুধু সিটওয়ে বন্দর ছাড়া আর উপরের দিকে এই জায়গাটা পুরোপুরি এখন আরাকান আর্মির ইনফ্লুয়েন্স আছে এই জায়গাটা। তাহলে প্রশ্ন তাহলে আছে এখান থেকে ল্যান্ডিং, এখানে তো ইজিলি ল্যান্ডিং, এখানে অনেকগুলো ল্যান্ডিং পয়েন্ট করা যায়, কোনো অসুবিধা নেই। না, আপনি যেহেতু একজন নিরাপত্তা বিশ্লেষক এবং আপনি সেখানে ছিলেন দীর্ঘদিন এই দায়িত্বে, বাংলাদেশের কনসুলেটের দায়িত্বে হেড অফ দ্য মিশন হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই প্রেসক্রিপশনের, জাতিসংঘের এই প্রেসক্রিপশনের পেছনের ক্রীড়া নকরা আসলে কারা? তাহলে যদি ভিন্ন বিকল্প মানবিক করিডোরের সুযোগ থাকে তাহলে কেন শুধু বাংলাদেশ? এটা তো একদম স্পষ্ট, এটা আপনি যেটা ম্যাপের মধ্যে আপনাকে আমি নাম ধরে তো বললাম ওইসব অঞ্চলগুলো দিয়ে, সেখানে শুধু সেটা নয়, সেখানটা নদীপথে আপনার নদীপথ ওপেন আছে, এর ভিতরে আবার কিন্তু এই যে এখানে হয়তো এটা ঠিক মতো, এই যে এখানে নদী আছে, নদীপথ দিয়েও কিন্তু চলাচল করে আপনার পুরো এখানে ক্রিস ক্রস, এই যে নদীগুলি আছে এগুলি দিয়ে জায়গায় 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 আপনি খাদ্যশস্য, এই যে সিটুয়ের এইটা হচ্ছে পুরোপুরি আর এখানে সাদা অংশ দিয়ে শুরু করে এই যে এখানে এই যে এই অঞ্চলটা, এটা 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 আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, আমার ছোট আপনার মতো ইয়ে থাকলে আমি দেখাতে পারতাম। এই যে বাংলাদেশ এখানে শেষ, এই ছোটটা হলো বাংলাদেশ। তাহলে এগুলি এখন আসবে হয়তো আপনার এই অঞ্চল দিয়ে ঢোকার জন্য এখন বলা হচ্ছে, হয়তো এই অঞ্চল দিয়ে ঢোকার কথা বলা হচ্ছে কোনো একখানে, কারণ এদিকে চিটাগং হিল ট্রেক্স, উপরের দিকে চিটাগং হিল ট্রেক্স, এইদিকে হয়তো এই এখান দিয়ে একটা ডিবাসিং শিলখালি বলে একটা জায়গার কথা বারবার বলা হচ্ছে, সেখান থেকে এটা মুভেস করা হবে। যাই হোক, দ্যাট ইজ নট এ ইয়ে, এখন করা হচ্ছে কেন, হয়তো সেটা সেখানে এটা সেফলি, তাদের ধারণা সেফলি এটা হ্যান্ডেল করা যাবে, ওখানে হয়তো হ্যাসেল হতে পারে, নানা ধরনের বাধা আসতে পারে, হয়তো সেগুলি মনে করে হয়তো এটাকে প্রপোজ করা হয়েছে। বাট এখানে একটা জিনিস হচ্ছে আপনার কখন হিউম্যানিটেরিয়ান এই করিডোরটা কখন প্রয়োজন হবে, প্রয়োজন হচ্ছে যখন আপনি একটা ফ্রেন্ডলি, মধ্যখানে একটা আনফ্রেন্ডলি, আবার একটা ফ্রেন্ডলি পপুলেশন আছে, যারা বিপদে আছে তাদেরকে এখন সাহায্য সহযোগিতা করার প্রয়োজন হয়েছে। সো ইউ হ্যাভ টু নেগোশিয়েট আনফ্রেন্ডলি, নাহলে প্যাসেজের প্রয়োজন হতো না। প্যাসেজ প্রয়োজন হচ্ছে কেন, আনফ্রেন্ডলি যারা আছে তাদেরকে নেগোশিয়েট করে ফ্রেন্ডলি ব্লকে যাওয়া। তো সেখানে এটা যদি মিয়ানমার সামরিক কর্তৃপক্ষ হয়, জুনতা হয়, বা ভবিষ্যতে মনে করা হতে পারে যে মিয়ানমার সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করতে পারে, বা এটার উপরে কোনো ধরনের কিছু হতে পারে, সো হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য প্যাসেজ, যেটা বলা হচ্ছে সেটার যদি অরিজিন যেখানে, সেখানেও যদি তারা কোনো ধরনের, তারা যদি আক্রমণের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে, যে এটা তারা যদি মনে করে রিপ্লেনিশমেন্টটা আরাকান আর্মিকে স্ট্রেংথেন করছে, তখন তারা, কারণ যুদ্ধ হচ্ছে কার সাথে, আরাকান আর্মি ভার্সেস মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমার সেনাবাহিনী যদি সেখানে মনে করে
যে ইট ইজ দ্য পলিসি অর স্ট্র্যাটেজি টু স্ট্রেংথেন দ্য আরাকান আর্মিকে, তখন তারা যে কোনো সময় এরকম যদি মনে করে, তাহলে সেটার উপর এক ধরনের দে মে লঞ্চ সাম সর্টস অফ অ্যাটাক, সেটা এয়ার অ্যাটাক হতে পারে। তাহলে আমাদেরকে এটা কে তখন রিপালস করবে, এনকাউন্টার করবে কে? এসব ক্লজ নিশ্চয়ই এই প্যাসেজ দেওয়ার যে শর্তগুলি আছে তার মধ্যে থাকবে বলে আমি মনে করি।